আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত ফোকাস একাডেমিক্স এর আয়োজিত আরো একটি ইংলিশ গ্রামার ক্লাসে। গ্রামার শব্দটা আমাদের জন্য জুজুর মতো কাজ করে, অথবা ছোটবেলার রূপকথার গল্পে রাক্ষসীর মতো কাজ করে। গ্রামার শব্দটা শুনলে আমরা ভয় পেয়ে যাই। তবে ফোকাসে আমরা এবার যে ব্লিটজক্রিগ প্রোগ্রামটা নামিয়েছি, অর্থাৎ বিদ্যুৎ গতিতে গ্রামারকে অ্যাটাক করার যে পরিকল্পনা আমরা করেছি, অর্থাৎ গ্রামারের ঘুমন্ত অবস্থায়, গ্রামার যখন ঘুমে আচ্ছন্ন তখন গ্রামারকে অ্যাটাক করে গ্রামারকে যে বশীভূত করার যে প্ল্যানটা আমরা করেছি, সেই অনুযায়ী যদি তোমরা আগাও তাহলে তোমরা এসএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট আটকাবে না। অর্থাৎ আমরা প্রত্যেকটা গ্রামারের পার্টেই কিছু এসেনশিয়াল রুলস অ্যাড করেছি, যেগুলো বারবার এক্সামে আসে। প্রত্যেকবার বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইজ করে যে স্ট্রাকচারগুলো আমরা দাঁড় করিয়েছি, তার অনুপাতে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার মক্ষ হয়ে যাবে, অর্থাৎ অভ্যাস হয়ে যাবে। তোমার হাতটা বেঁকে গেলে তখন গ্রামার দেখে তুমি আর ভয় পাবে না, বরঞ্চ ইজিলি ইউ উইল বি এবল টু নেভিগেট দ্য কোয়েশ্চেন অফ এসএসসি। যাই হোক, রাইট ফর্ম অফ ভার্বস। ভার্ব জিনিসটা কি? ভার্ব জিনিসটা হচ্ছে আমাদের যেমন হৃৎপিণ্ড আছে না, হৃৎপিণ্ড না চললে তো মানুষ চলতে পারে না। প্রত্যেক সেকেন্ডে আমাদের হার্ট পাম্প করতেছে, ঠিক তেমনি বাক্যের হৃৎপিণ্ড বা বাক্যের এসেনশিয়াল পার্ট হচ্ছে ভার্ব। ভার্ব যদি না থাকে তাহলে সেই বাক্য পূর্ণাঙ্গ বাক্য হতে পারে না। কিন্তু একটি ভার্ব দিয়েও আমি একটি বাক্য গঠন করে দেখাতে পারি, যেমন গো, একটা ইম্পেরেটিভ সেন্টেন্স হয়ে গেল, যাও। কিন্তু ভার্ব ছাড়া এই ধরাধামে এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তি জন্মায় নাই যে একটা সেন্টেন্স বানায় দেখাইতে পারছে। অর্থাৎ ভার্ব বাক্যের এসেনশিয়াল পার্ট বা একদম কলকবজা। তো রাইট ফর্ম অফ ভার্ব সেই ভার্বগুলোকে আমরা কিভাবে সঠিক স্ট্রাকচারে, সঠিক সিকোয়েন্সে, সঠিক টেন্স মেনে এবং সঠিক মুড ও পার্সনের উপর ভিত্তি করে বসাতে পারি, সেই কলা কৌশল বা সেই ম্যাজিক কৌশল যাই বলি। এখানে মোটামুটি গোটা 30 রুলস আমরা একত্র করছি, যেগুলো তোমাদের খুব হেল্প করবে এই কি বলে এই সাগর প্রতিম টপিকটাকে হ্যান্ডেল করতে। এনিওয়ে, আমরা রুলসে যদি ঝাঁপিয়ে পড়ি। ওকে, এক নম্বর রুল থার্ড পারসন and singular number. If your subject is third person and singular number and the verb is in simple present tense, অর্থাৎ verb 1 আছে, অর্থাৎ present indefinite tense আছে, then also it is not applicable for other tense. আচ্ছা, ঠিক আছে। add s to the verb to make it plural. মানে এখানে বলা হচ্ছে যে যদি থার্ড পারসন সিঙ্গুলারে থাকে, পারসনটা সিঙ্গুলারে থাকে, যেমন তৃতীয় পক্ষ, যেটা আর কি, যাকে আমরা বলি নাম পুরুষ। ঠিক আছে, যেমন ধরো হি, শি, তারপর কি, ইট ইত্যাদি। অর্থাৎ থার্ড পার্সনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে নাম্বারটা হবে সিঙ্গুলার নাম্বার, এবং সেক্ষেত্রে একটা শর্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হইতে হবে, অর্থাৎ ভার্ব 1 হইতে হবে। সেক্ষেত্রে আমরা এস বা ইএস বসাবো। খুব ইজি একটা রুলস, যেমন হি ড্রিঙ্কস কফি, শি ইটস রাইস, মানে সে কফি পান করে, বা সেই মেয়েটি শি ইটস রাইস ভাত খায়। তো থার্ড পারসন সিঙ্গুলার থাকলে তার সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। খুব ইজি একটা রুলস। তারপর 2 নাম্বারটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ থাকলে সেক্ষেত্রে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটাকে লিখতে হবে। অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি? যেমন আমরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি, প্রত্যেকদিন স্কুলে যাই, রোজ সন্ধ্যাবেলা পড়তে বসি, যদিও এটা কতটুকু সত্য আমি জানি না। তারপর ইউনিভার্সাল ট্রুথ কি? যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সূর্য সূর্য প্রতিদিন অস্ত যায়, তারপর পানি ছাড়া মানুষ বাঁচে না, ইত্যাদি ইত্যাদি। আর অনেক ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, মানুষ মরণশীল ইত্যাদি। তো ইন দ্য কেস অফ ইউনিভার্সাল ট্রুথ এন্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট, দ্য সেন্টেন্স ইজ ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা বসাইতে হয় কিসের ক্ষেত্রে? ইউনিভার্সাল ট্রুথ, মানে সর্বজনীন সত্য। সূর্য পশ্চিমেও অস্ত যায়, পূর্ব পারেও অস্ত যায়, আবার মানুষ আমেরিকার মানুষও মরে, চায়নার মানুষও মরে, আবার বাংলাদেশের মানুষও মরে। অর্থাৎ এটা ইউনিভার্সাল ট্রুথ। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি? আমরা সকালে ঘুম থেকে উঠি, রাতে ঘুমোতে যাই, ডেইলি স্কুলে যাই, ইত্যাদি ইত্যাদি। তো এক্সাম্পল দেখলে, দ্য সান গিভস আস লাইট, অর্থাৎ সূর্য আমাদের কি দেয়? আলো দেয়, আলোক রশ্মি দেয়, যার মাধ্যমে আমরা দিনটা আলোকিত হয় এবং আমরা কাজ বাজ করতে পারি। তো দ্য সান গিভস আস লাইট, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার, এবং গিভস কেন গিভের সঙ্গে এস বাই ইএস যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে এখানে কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। এরপর থেকে হিউম্যানস আর মর্টালস, মানুষ মরণশীল, তাই না? প্রত্যেকটা মানুষের যে মরণশীল, মৃত্যু প্রত্যেকটা প্রাণীকেই স্পর্শ করবে, সে যেখানেই থাকুক, পর্বত চূড়ায় থাকুক, গুহায় থাকুক, কিংবা কোনো গোপন কুঠুরিতে থাকুক, যেখানেই থাকুক, মৃত্যু তাকে টাচ করবেই। তো আমরা দুইটা রুল দেখলাম, একটা থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসবে, সেক্ষেত্রে এস বা ইএস বসাতে হবে।
এবং আরেকটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে আরো কোনটা ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে। ওকে, থার্ড রুলে আমরা যদি যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, সে এম ইজ আর প্লাস আইএনজি, এম ইজ আর এর পরে যেখানে হচ্ছে আইএনজি যুক্ত হয়। তো আমি যদি ছোট্ট করে এখানে লিখে দিই, আমি খুব বেশি হয়তো লিখতে পারবো না যেহেতু বিশাল রুলসের একটা পাহাড় আমার কাঁধে, তবু আমি চেষ্টা করতেছি যা নোটস দেওয়া যায় তা তোমাদের দেওয়ার। এবং তোমরা যে কাজটা করবে, তোমরা হচ্ছে নোটস গুলো খাতায় তুলে রাখবে। এগুলো কিন্তু শুধু নট ফর নাথিং না, এগুলো হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট একটা সাজেশনও বটে শেষ মুহূর্তের জন্য। যাই হোক, ইফ দ্য ওয়ার্ক ইজ কন্টিনিউইং অ্যাট প্রেজেন্ট, দ্য ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইন্ডিকেটিভ ওয়ার্ডস নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট। অর্থাৎ আমরা কিছু অ্যাডভার্ব পাইলাম, যেমন নাও এখন, অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে বা এই ক্ষণে ইত্যাদি যদি থাকে যা হচ্ছে প্রেজেন্টটাকে বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে একটা আইএনজি বসিয়ে কর্মসমাধা করতে পারি। তো আসো দেখি যে আমরা রুলসটা কিন্তু একটু রিভিউ করে নাও, যে কোনো বাক্যে কোনো কাজ এখন চলতেছে এমন বুঝাইলে এবং সেখানে কিছু ইন্ডিকেটিভ ওয়ার্ড মানে যেসব ওয়ার্ড ইঙ্গিত দেয়, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি থাকলে সেক্ষেত্রে হচ্ছে আইএনজি বসবে ভার্বের সঙ্গে। যেমন শি ইজ সিঙ্গিং নাও, এখানে কিন্তু আমরা ইন্ডিকেটিভ ওয়ার্ড পেয়ে গেলাম, সে এখন গান গাইছে অর্থাৎ চলমান আছে কাজটা। হি ইজ রিডিং নাও বা হি ইজ রিডিং অ্যাট দিস মোমেন্ট, ডোন্ট ডিস্টার্ব হিম, সে এখন এই মুহূর্তে পড়তেছে, তাকে বিরক্ত করো না। তো এখানে ইন্ডিকেটিভ ওয়ার্ড পেয়ে গেলাম আমরা এবং দেখলাম কি ইজটা বসে গেল আইএনজির সঙ্গে, সিংকে কি করে দিল, সিঙ্গিং করে দিল। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে হি ইজ রিডিং মানে কি সে পড়তেছে। দেখো এখানে কিন্তু কোনো ইন্ডিকেটিভ ওয়ার্ড নাই, কিন্তু তবুও আমরা এখানে কি দেখেছি, হি ইজ রিডিং মানে সে হচ্ছে পড়তেছে, এটা বর্তমানে চলমান একটা ক্রিয়া বোঝাচ্ছে। তবে এই জায়গায় হি রিডসও দেওয়া যেত, তারপর সিঙ্গুলার, সে পড়ে। তবে বর্তমান কালে যখন তুমি বোঝাবা যে একটা জিনিস চলতেছে, যেমন ডোন্ট গেট ইনটু দ্যাট রুম, ওই রুমে প্রবেশ করো না, হি ইজ রিডিং, সে পড়তেছে। অর্থাৎ পুরো প্যাসেজটা যখন আমরা দেখবো তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে প্যাসেজটা আসলে কি ইন্ডিকেট করতেছে, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট চাইতেছে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস চাইতেছে। চতুর্থ রুলস জাস্ট নাও। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো যখন বসে তখন সেন্টেন্স স্ট্রাকচারটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সেই শব্দগুলো আমরা একটা ছোট্ট তালিকা করছি, সেগুলো হচ্ছে ইফ এ সেন্টেন্স কন্টেইন মানে ধারণ করা, যেমন দ্য জাগ কন্টেইনস ওয়াটার মানে জগের মধ্যে কি আছে, পানি আছে। আওয়ার বডি কন্টেইনস অফ বোনস, আমাদের দেহ কি হাড় দ্বারা নির্মিত বা মাংস দ্বারা নির্মিত। তো কিছু কিছু বাক্য আছে যেগুলা কি দ্বারা নির্মিত, জাস্ট এখনই, জাস্ট নাও এই মাত্র, অলরেডি ইতোমধ্যে, ইয়েট এখনো, এভার কখনো, লেটলি, এই লেটলি মানে কিন্তু ওই লেট না, লেট মানে কি দেরি করা, বা লেট শব্দের আরেকটা অর্থ হয় কি মৃত। দ্য লেট সোবহান মিয়া সে ওয়াজ মাই ইংলিশ টিচার, সো অন এন্ড সো ফোর্থ, এরকম না। লেট শব্দের দুটো অর্থ আছে, দেরি হওয়া, বিলম্বিত হওয়া, আর এটা হচ্ছে মৃত। তবে লেটলি মানে হচ্ছে সাম্প্রতিককাল, লেটলি মানে কি সাম্প্রতিককালে মানে ইদানিং কালে। তারপর রিসেন্টলি অর্থ একই, সাম্প্রতিককালে, ইদানিং কালে ইত্যাদি। এইগুলো যদি থাকে ভার্ব সবসময় কিসে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হচ্ছে, এই স্ট্রাকচারটা হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস V3 পাস্ট পার্টিসিপল। হ্যাজ কখন বসবে, সিঙ্গুলার মানে এক বচন যখন হবে, হি শি আই, হি শি তারপর হচ্ছে ইট ইত্যাদি। আর যখন থার্ড পার্সন বোঝাবে না, যেমন হচ্ছে আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ ইত্যাদি ইত্যাদি বসবে। তো যাই হোক আমরা এক্সাম্পল গুলো দেখি, যেমন হি হ্যাজ জাস্ট লেফট দ্য হাউস, হি হ্যাজ জাস্ট লেফট দ্য হাউস। তাহলে এই যে হ্যাজ বসছে এবং V3টা বসছে। এখন কোয়েশ্চেন হলো যে হ্যাজ প্লাস V3 মাঝখানে জাস্টটা কেন আসলো, কারণ এখানে কিন্তু ভাইয়া জাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। এই জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এগুলো হচ্ছে ইউজুয়ালি যে অক্সিলারি ভার্ব আর যে প্রিন্সিপাল ভার্ব এগুলোর মাঝখানে হচ্ছে বসে। যেমন এই যে হ্যাজ এবং লেফটের মাঝখানে জাস্ট বসছে। আবার নিচে দেখো হ্যাভ এবং ডানের মাঝখানে অলরেডি বসছে, অর্থাৎ হি হ্যাজ জাস্ট লেফট দ্য হাউস, হ্যাজ প্লাস V3। আবার আই হ্যাভ অলরেডি ডান দিস রিসার্চ, আমি ইতোমধ্যে এই রিসার্চটা করে ফেলেছি, যে হ্যাভ বসেছে এখানে এবং এখানে কি V3 বসেছে। ঠিক আছে,
তাহলে এটা ক্লিয়ার। কিছু শব্দের পরে হচ্ছে সবসময় বাই ডিফল্ট কি বলে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে, এবং সেক্ষেত্রে হচ্ছে ওইসব শব্দগুলো মূলত অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে হচ্ছে স্থাপিত হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে পাস্ট টাইম। কিছু কিছু শব্দ আছে যেখানে পাস্টের এলিউশন একটা দেওয়াই থাকে, পাস্টের একটা ইন্ডিকেশন দেওয়া থাকে, একটা ইনক্লিং দেওয়া থাকে, যেমন হচ্ছে ইয়েস্টারডে, লং অ্যাগো, সাম ডেজ বিফোর, অথবা দ্য আদার ডে। দ্য আদার ডে মানে কি কিছুদিন পূর্বে, দ্য আদার ডে মানে কি কিছুদিন পূর্বে। এইসব যখন থাকে তখন আমরা বুঝে নিব যে ভার্বটা সোজা সাপটাই কি হবে, V2 হবে, অর্থাৎ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা দেখি কিনা কি বলছে। If a sentence contains words indicating past time such as yesterday মানে গতকাল, ago পূর্বে, long since অনেকদিন ধরে, etc, then the verb will be in past form. Past form মানে হচ্ছে V2। যেমন একটা উদাহরণ আছে, I went to my village home last week। এখানে লাস্ট উইক আছে, অর্থাৎ একটা ইন্ডিকেশন আমাদের দিয়ে দিচ্ছে, আমরা একটা সূত্র পেয়ে গেলাম অঙ্কের। বা ধরো তুমি হচ্ছে শার্লক হোমস, তোমার যে বন্ধুরা তোমাকে স্কুল ফাঁকি দিতে হেল্প করে সে হচ্ছে ওয়াটসন। ধরো তোমরা দুজন মিলে একটা কঠিন কেসের হচ্ছে কি একটা ছোট্ট সূত্র পেয়ে গেলে, সেটা কি লাস্ট উইক। অর্থাৎ লাস্ট উইক মানে গত উইক, মানে পাস্ট ইন্ডিকেট করতেছে, যাহা পাস্ট ইন্ডিকেট করে তাহাই হচ্ছে কি পাস্ট ফর্মে বসার একটা সূত্র আমাদের জন্য ছেড়ে যায়। অর্থাৎ এখানে ওয়েন্ট, অর্থাৎ গো, ওয়েন্ট, গন, আমরা তো এটা জানি। এই ভার্বের ফর্মগুলো তো আমরা পড়েছি ছোটবেলায়, ছোট ক্লাসে। তো V2 হচ্ছে ওয়েন্ট, আমি কিন্তু V3 দিই নেই, গন দিই নেই। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে পাস্ট ইন্ডিকেটিভ ওয়ার্ডস থাকে সেক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে V2 ইউজ করব। যেমন আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম লাস্ট উইক, আমি গত সপ্তাহে হচ্ছে আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। অথবা আই ভিজিটেড মাই ফ্রেন্ডস স্কুল লাস্ট মান্থ, অর্থাৎ গত মাসে আমি আমার বন্ধুর স্কুল হচ্ছে কি পরিদর্শন করেছিলাম। তারপর আরেকটা রুলস আসে, এটা হচ্ছে নো সুনার হ্যাড দেন। আচ্ছা, এইটার মূলত আমরা হচ্ছে এটার রুলসটা হচ্ছে মানে গরুর মতো মুখস্থ করি, এবং একসময় গরুর 4টি পা আছে, গরুর 2টি চোখ আছে, থেকে গরুর 2টি পা আছে, 4টি চোখ আছে, আমরা হচ্ছে এলোমেলো হয়ে যায়, আমাদের হচ্ছে জাম্বার্ড হয়ে যায়, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারি না। এই রুলসটা মূলত কি বোঝে, এটা বুঝে হচ্ছে তে না তেই, মানে একটা কাজ করতে না করতেই আরেকটা কি ঘটে গেল। বাংলা করলে কেমন হবে, তে না তেই। অর্থাৎ একটু যদি আমরা রুলসটা পড়ার আগে বাক্য দেখি, নো সুনার হ্যাড দ্য থিভ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। অর্থাৎ পুলিশকে দেখতে না দেখতেই চোরটা কি পালিয়ে গেল, চম্পট দিল। আচ্ছা, এবার রুলসটা আমরা দেখি। ইফ এ সেন্টেন্স কন্টেইনস নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড মানে কি তে না তেই, স্কেয়ারসলি হ্যাড মানেও কি সেম, তে না তেই, অর্থাৎ দেখা মাত্রই, মানে ইনস্ট্যান্ট একটা রিয়েকশন আছে না। যেমন ধরো অনেকে হচ্ছে স্কুল ফাঁকে দিয়ে খেলে, অথবা কোচিং ফাঁকে দিয়ে ধরো মাঠে ফুটবল খেলতেছে বা ফুটবল খেলা দেখতেছে। এখন বাবা আসলে কি তার ইনস্ট্যান্ট রিফ্লেক্সটা কি হবে, বাবাকে দেখা মাত্র সে হচ্ছে, বাবা যদি পূর্ব দিয়ে আসে সে পশ্চিম দিকে দৌড় দিবে, দৌড় দিয়ে দিতে একদম সৌদি আরব পার হয়ে কি মঙ্গল গ্রহে চলে যাবে, পৃথিবীর মানচিত্র ফুরে। ঠিক আছে, জোকস অ্যাপার্ট, এই শব্দ বন্ধগুলো যখন থাকবে আমাদের কাছে তখন আমরা কি বুঝবো যে হার্ডলি হ্যাড বা স্কিয়ারসলি হ্যাড, নো সুনার হ্যাড ইত্যাদি আছে মানে তে না তেই, মানে ইনস্ট্যান্ট রিফ্লেক্সে কিছু একটা ঘটতেছে। তো দ্য ফার্স্ট ভার্ব উইল বি ইন দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, প্রথম ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল। এক্ষেত্রে পাস্ট পার্টিসিপল কি, হ্যাড প্লাস V3। এখন উদাহরণ কি আছে, হ্যাঁ, সৌভাগ্য বা দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে একটা উদাহরণ আছে। দেখো এখানে কিন্তু সব জায়গায় হ্যাড আছে, নো সুনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, হার্ডলি হ্যাড, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে V3। এই দেখো এখানে নো সুনার হ্যাড আসছে না, দ্য থিফ সিন, এই যে V3 বসে গেছে এখানে, দ্য পুলিশ। তাহলে প্রথম অংশটা কি হবে, পাস্ট পার্টিসিপল মানে হ্যাড প্লাস ভার্ব 3, আর সেকেন্ড ভার্বটা হবে V2, কি হবে V2, আর ইনি হবেন V3। No sooner had the thief seen the police than he ran away। এই যে রান, র্যান, আবার রান, আমরা তো এই রানের হচ্ছে এই ক্রমটা জানি পারবে, তাই না। V2 হচ্ছে র্যান এবং V3 হচ্ছে আবার রান। তো পুলিশকে দেখতে না দেখতেই চোরটা হচ্ছে চম্পট দিল। তো এই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা ইয়েও করতে পারি, যাকে বলে ছোট্ট একটা সূত্র আমরা বানিয়ে ফেলতে পারি। লেট মি জাস্ট ইরেজ দিস। ওকে, এটা হচ্ছে নো সুনার হ্যাড
নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সি, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সি, তারপর ডট 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 অনেক কিছু, তারপর হচ্ছে দেন প্লাস সাবজেক্ট প্লাস V2। দেখো সূত্রটা দিয়ে মিলে কিনা, দেখো সূত্রটা দিয়ে মিলে কি, ও উই হ্যাভ, আচ্ছা এনিওয়ে, সো এটা কি বড় হচ্ছে না? ও here it is, ওকে ঠিক আছে, জাস্ট ম্যাল ফাংশন, টেকনিক্যাল ম্যাল ফাংশন, ব্যাপার না। এরকম ম্যাল ফাংশন এক্সামের হলেও হবে, এবং আমাদের কি করতে হবে, প্যানিকটাকে জয় করতে হবে, না হলে আমরা নিজেরাই জয় বাংলা হয়ে যাব, যেমন আমি হয়ে যেতে নিয়েছিলাম, গড সেভড। ওকে, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দ্য থিফ, সাবজেক্ট হচ্ছে কি দ্য থিফ, নো সুনার হ্যাড দ্য থিফ, নো সুনার হ্যাড দ্য থিফ সিন, তারপর কি আসছে সিন, তো সিন হচ্ছে V3, দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। আবার পরেরটা কি আসলো, এখানে নো সুনার হ্যাড কোনো ব্যাপার না, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড বিফোর, স্কেরসলি হ্যাড, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বসতে পারে। হার্ডলি হ্যাড দিয়ে আমরা একটা উদাহরণ যদি দেখি, যেমন হার্ডলি হ্যাড নো সুনার হ্যাডের জায়গায় বসলো, সাবজেক্ট বসে গেল আই, এবং V3 বসলো রিচড, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টপ ওয়েন দি কেম। একটা জিনিস মনে রাখতে হবে, হার্ডলি হ্যাড দেন, স্কার্সলি হ্যাড কিন্তু ওয়েন, এবং হার্ডলি হ্যাডের পরে বিফোরও বসে এবং ওয়েনও বসে, অর্থাৎ স্কেরসলি হ্যাডের পরে দেন বসে, কিন্তু সবগুলো গণহারে দেন বসে কি আমরা শূন্য পাবো, স্যার একটা বড় করে শূন্য বসাই দেবে। আচ্ছা ঠিক আছে, স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টপ ওয়েন দে কেম, ওই যেখানে V3 বসছে, আবার এখানে ওয়েন বসছে দেনের জায়গায়, জাস্ট এখানে ছিল দেন, এখানে বসছে কি ওয়েন, আবারও সাবজেক্ট বসছে দেই, আর কেম এটা হচ্ছে V2। অর্থাৎ আমরা একটা ছোট্ট একটা স্ট্রাকচার তো আমরা মাথায় আনতে পারলাম, যেটা দিয়ে মোটামুটি এই রুলস গুলোকে কি হ্যান্ডেল করা যাবে। জাস্ট মনে রাখবা THEN কিন্তু THEN না, THEN দিয়ে অনেকেই ইতিপূর্বে ধরা খেয়েছে পরীক্ষার হলে এবং অন্যান্য জায়গায়, তাই নো সুনার হ্যাড THAN দিবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে সিন্স। এখন সিন্সের ক্ষেত্রে আবারও দুটো শর্ট রুল যদি তোমাদের দেখাই, এটা হচ্ছে সিন্সের আগে যদি ভার্ব ওয়ান থাকে, সিন্সের আগে যদি ভার্ব ওয়ান থাকে, অর্থাৎ সিন্স হচ্ছে একটা কনজাংশন, এটার আগে যদি একটা ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট বসবে। আবার এটার আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরে হচ্ছে পাস্ট পারফেক্ট বসবে। আমি কি বোঝাতে পারলাম? রুলসটা দেখলে হয়তো আরো ক্লিয়ার হবে। এটা কি, ইফ দ্য ফার্স্ট পার্ট অফ সেন্স ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে V1 এ আছে, সোজা কথায় কি আছে, V1 এ আছে, দেন দ্য নেক্সট পার্ট উইল বি ইন পাস্ট ইনডিফিনিট, সেকেন্ড পার্টটা কি হবে, V2 হবে। ওকে, যেমন ইট হ্যাজ বিন, V1 এ আছে না, প্রেজেন্ট ফর্মে আছে না, পারফেক্ট হলো কি হবে, প্রেজেন্ট ফর্মে তো আছে। মেনি ইয়ার্স সিন্স আই কেম টু প্যারিস, মানে বহু বছর হয়ে গেছে আমার প্যারিসে আসার, এখানে হচ্ছে V1 বসছে, এবার পরের অংশটা কি হয়ে গেছে, V2 হয়ে গেছে। আবার আরেকটা রুলস কি বলে, ইফ দ্য ফার্স্ট পার্ট অফ সিন্স ইজ ইন পাস্ট ইনডিফিনিট টেন্স দেন দ্য নেক্সট পার্ট বিকামস পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রথম অংশটা যদি V2 হয়, পরের অংশটা V3 হবে। যেমন এখানে কি দিচ্ছে, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মিট, মানে বহুদিন হয়ে গেছে তাদের প্রথম দেখার, দেখছো এখানে হ্যাড ফার্স্ট মেট, এই যে মিটের পাস্ট হচ্ছে মেট, আর মাঝখানে হচ্ছে অ্যাডভার্বটা বসে গেছে। অ্যাডভার্ব সবসময় হচ্ছে কি, বিড়াল যেমন আমাদের হচ্ছে সে কি বলে, ধরো ল্যাপের মধ্যে এসে বা বিছানায় এসে বালিশের এখানে এসে একটা সুইট জি স্পট খোঁজে না সুন্দর করে বসার, তেমনি অ্যাডভার্ব হচ্ছে কি, দুইটা ভার্বের মাঝখানে অধিকাংশ সময় নিজেকে ঢুকায় একটু আরাম পাইতে চায়, ওম পাইতে চায় একটু, বুঝছো? তো এখানে ফার্স্টটা কি অ্যাডভার্ব, দে হ্যাড ফার্স্ট মিট, হ্যাড প্লাস ভিসি কিন্তু বসছে। তবে এখানে আরেকটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে সিন্স যদি কখনো বাক্যের শুরুতে বসে, সেক্ষেত্রে টেন্স হচ্ছে অক্ষুণ্ণ থাকে, মানে টেন্সের ধারাটা অক্ষুণ্ণ থাকে। যদি প্রথম অংশটা V1 হয়, পরের অংশটাও V1, প্রথম অংশটা V2 হয়, পরের অংশটাও V2 হয়। যেমন সিন্স আই ওয়াজ অ্যাটেন্ডিং মাই ক্লাস আই couldn't attend the seminar, যেহেতু আমি ক্লাসে ছিলাম, ক্লাস অ্যাটেন্ড করতেছিলাম, তাই আমি সেমিনার অ্যাটেন্ড করতে পারিনি। অথবা সিন্স আই এম গোয়িং টু ঢাকা, যেহেতু আমি ঢাকায় যেতেছি, আই ক্যানট আই ক্যানট অ্যাটেন্ড
মাই ক্লাসেস, আমি এখন আমার ক্লাস কি অ্যাটেন্ড করতে পারতেছি না। তো এই রুলসটা হচ্ছে ইউজুয়ালি এখানে সিন্স হচ্ছে যতদিন বোঝেন এখানে সিন্স হচ্ছে যেহেতু বোঝায়, যেহেতু অর্থ দেয়। তো সিন্স শুরুতে বসলে টেন্সের ক্রমটা ঠিক থাকবে, আর যদি মাঝখানে বসে তাহলে V1 হলে V2 আর V2 হলে V3। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নেইদার নর, আইদার অর ইত্যাদি বসে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে দুইটা সাবজেক্ট থাকে, যেমন হচ্ছে নেইদার হি নর হিজ ব্রাদার ইজ গিলটি, অথবা নেইদার আই নর মাই ফ্রেন্ডস আর গিলটি। এখন এখানে সমস্যাটা হয় যে সাবজেক্ট নিয়ে দুইটা সাবজেক্ট যেহেতু থাকে, আমাদের মাঝখানে একটা দোলাচলে ভুগি, আমরা একটা ডিথারিং এ ভুগি, আমাদের মাঝখানে একটা হচ্ছে ডুপ্লেক্সিটি চলে আসে যে কি বসবে, আসলে কি বসবে। এক্ষেত্রে আমরা বেশি ঝামেলা না করে দেখতে পারি যে কোন সাবজেক্টটা ভার্বের কাছে আছে, যে সাবজেক্টটা ভার্বের কাছে আছে সেই অনুযায়ী ভার্বের প্রকৃতি হচ্ছে নির্ধারিত হবে। যেমন আমরা যদি একটু রুলস পরে, রুলস হচ্ছে উচ্ছন্নে যাক, চুলায় যাক, আমরা উদাহরণটা দেখি। উদাহরণটা কি আছে, নেইদার দ্য প্রেসিডেন্ট নর দ্য টু হাউসেস, কি দিচ্ছেন, নেইদার দ্য প্রেসিডেন্ট নর দ্য টু হাউসেস। অর্থাৎ টু হাউসেস এখানে হচ্ছে দুইটা কক্ষ থাকে না, আমেরিকায় যেমন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, আমাদের সেই সিস্টেমটা নেই, অনেক দেশে আছে, যেমন ইউএসএ তে আছে সবচেয়ে ফেমাস যে উদাহরণটা। না প্রেসিডেন্ট, প্রেসিডেন্টও নন, দুইটা কক্ষ মানে উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ নয়, আর গভর্নিং নাও মানে কেউই গভর্ন করতেছে না। কে গভর্ন করতেছে, মগের মুল্লুক চলতেছে বা মবের মুল্লুক চলতেছে, যাই বলি। তো দেখো নেইদার দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে তো ইজ বসার কথা ছিল, কেন ইজ বসে নাই, কারণ নরের পরে এখানে দ্য টু হাউসেস এটা কিন্তু প্লুরাল, এবং এটাই হচ্ছে ভার্বের নিকটবর্তী, তাই হচ্ছে এখানে আর বসে গেছে। তো আবার আমরা যদি বলি নেইদার আই নর মাই ফ্রেন্ডস আর গিলটি, মানে আমিও না আমার বন্ধুরাও না গিলটি, ঠিক আছে। আচ্ছা, ওয়েন নাউন্স অর প্রোনাউন্স, আমরা কি রুলসে লিখছি একটু দেখি, নাহলে আবার রুলস মন খারাপ করবে। আচ্ছা, তবে রুলস ক্লিয়ার থাকা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ না হলে দেখা যায় অনেক সিলি সিলি জায়গায় আমরা আটকা যাব, যেটা কাম্য না কখনো। When nouns or pronouns are joined by or, nor, either or, neither nor, the verb form usually agrees with the noun that is closest to the verb. যখন হচ্ছে either or, neither nor ইত্যাদি হচ্ছে বা nor or ইত্যাদির সঙ্গে বসে, তখন হচ্ছে ভার্ব হচ্ছে কাকে সমর্থন করে, যে হচ্ছে তার কাছে থাকে। অর্থাৎ যে কাছে থাকে তার সঙ্গে তো আমরা হচ্ছে ফ্রেন্ডশিপ করি না, যে দূরে দূরে থাকে তার সঙ্গে তো ফ্রেন্ডশিপ করা যায় না, তার বদনাম করতে হয় ওটা। এনিওয়ে দিয়ে আসে, তারপর হচ্ছে আফটার এর নিয়ম। আফটার মানে কি, পরে, এটা তো আমরা জানি। ইফ দ্য ফার্স্ট পার্ট অফ আফটার ইজ ইন পাস্ট ইনডিফিনিট টেন্স দেন দ্য নেক্সট পার্ট উইল বি পাস্ট পারফেক্ট। অর্থাৎ আফটারের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, অর্থাৎ হচ্ছে V2 তে থাকে, কিসে থাকে, V2 তে থাকে, তাহলে পরের অংশটা হবে কিসে, V3 তে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতেছি, সাবজেক্ট প্লাস V2 প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস V3। যেমন দ্য টিচার স্টার্টেড দ্য ক্লাস আফটার রাজু হ্যাড কাম, অর্থাৎ রাজু আসার পরে টিচার হচ্ছে কি ক্লাস শুরু করছে। আচ্ছা, দুইটা ভার্বের মাঝখানে যেই কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। এই যেখানে রাজু আগে আসছে, পরে স্যার ক্লাস নেওয়া শুরু করছে, আগে না কিন্তু। দ্য টিচার স্টার্টেড দ্য ক্লাস আফটার রাজু হ্যাড কাম, রাজু আসার পরে ক্লাসটা শুরু করছে। অর্থাৎ আফটার থাকলে শুরুতে V2 এবং পরে হচ্ছে কি V3 হবে। কিন্তু এই রুলসটা কিন্তু আমাদের মনে হয় এখানে নাই, এটা এই রুলসটা কিন্তু বিফোরের ক্ষেত্রে উল্টায় যায়। যেমন হচ্ছে দ্য টিচার হ্যাড স্টার্টেড দ্য ক্লাস বিফোর রাজু কেম, দ্য অথবা দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অথবা দ্য টিচার যেহেতু এখানে আছে আমরা দ্য টিচারই দিব, দ্য টিচার হ্যাড স্টার্টেড দ্য ক্লাস, had started the class dot 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 started the class before রাজু কে, মানে রাজু আসার আগে হইছে টিচার কি করছে, বিফোর রাজু কেম, কামটা হয়ে যাবে এখানে কি, কেম হয়ে যাবে। রাজু আসার আগে টিচার হইছে ক্লাস নেওয়া শুরু করে দিচ্ছে, রাজুর জন্য বসে থাকে নাই। অর্থাৎ দুইটা স্ট্রাকচার আমরা পাইলাম। এই দুইটা আমি স্লোলি বলতেছি, তোমরা খাতায় লিখে নাও, যেহেতু বোর্ডে খুব বেশি জায়গা নাই, অবশ্য উপর দিকে আছে, তবে আমরা বেশি যেহেতু আরো রুলস পড়ার আছে, আমরা বেশি ডিপে না যাই। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, কাম কেম কাম V3 বসছে এখানে। আবার আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2, যেমন দ্য টিচার হ্যাড স্টার্টেড দ্য ক্লাস বিফোর রাজু কেম, অর্থাৎ যেই কাজটা আগে হয়, টিচার আগে ক্লাস শুরু করলে ওখানে হেড বসবে, আবার রাজু আগে আসলে রাজুর সঙ্গে হেড বসবে, যাহা আগে হয় সেখানে হচ্ছে কি হেড বসে।
10 নম্বর রুলসে আমরা আসছি, মাইলস টু গো বিফোর উই এন্ড। ওকে, ওয়াইল মানে কাজ চলাকালে, যেমন হচ্ছে আফটার, ইফ দ্য ভার্ব কামস আফটার ওয়াইল, ভার্ব যদি ওয়াইলের পরে আসে দেন দ্য ভার্ব উইল টেক অ্যান আইএনজি উইথ ইট। যদি ভার্ব যদি ওয়াইলের পরে আসে সেক্ষেত্রে আইএনজি বসে, যেমন হচ্ছে ডোন্ট ডিস্টার্ব হিম ওয়াইল রিডিং, পড়ার সময় তাকে ডিস্টার্ব করিও না। উদাহরণ আমরা দিয়েছি এখানে, নিচে এটা দেখবো। কিন্তু আরো একটা ব্যাপার আছে, এটা হচ্ছে if comes after while plus subject then the verb will be in past continuous tense, মানে দুইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, দুইটা জিনিস আমরা দেখলাম, যদি while হচ্ছে দুইটা ব্যাপারে আসতে পারে, একটা হচ্ছে ভার্ব হচ্ছে দুইটা জায়গায় আসতে পারে, একটা হচ্ছে while এর পরে যদি আসে তাহলে ডাইরেক্ট আইএনজি, কিন্তু while এর পরে যদি একটা সাবজেক্ট থাকে তারপর যদি একটা ভার্ব আসে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি বসবে। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি এখানে যে while going to school, এখানে while এর পরেই ভার্ব এসে পড়ছে। while going to school I saw a snake, আমি একটা সাপ দেখেছিলাম, কিন্তু এখানে যদি আমি সাবজেক্টকে নিয়ে আসতাম আকাশ ফুরে তাহলে কি হইতো, while I was going to school I saw a snake, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, was were প্লাস আইএনজি বসে গেছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, তারপর রুলসটা হচ্ছে টু বি এবং হ্যাভিং। টু বি এবং হ্যাভিং এই দুইটা জিনিসের পরে সবসময় V3 বসে। কি বসে? V3। The main verb after to be and having takes past participle form, অর্থাৎ V3। যেমন he ran away, সে পালায় গেছিল। having taken, এই যে having বসছে এখানে, having এর পরে কি এসে পড়ছে? V3 এসে পড়ছে, taken the money। অথবা who will win will be decided, এই যে will be decided বা is to be decided by toss, মানে কে জিতবে এটা কি টস দ্বারা নির্ধারিত হবে, to be decided বা will be decided। অর্থাৎ হচ্ছে টু বি এবং হ্যাভিং অথবা হচ্ছে মডাল বি প্লাস হ্যাভিং এর পরে সবসময় হচ্ছে কি বসে? V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে, ফিউচার ইন্ডিকেটিভ ওয়ার্ডস, পাস্ট আমরা যেমন দেখছি ঠিক তেমনি ফিউচারের কিছু ওয়ার্ড হচ্ছে ফিউচার বোঝায়, অর্থাৎ ফিউচারে কি হবে, ফিউচারে নির্দিষ্ট সময়ের মধ্যে কি সম্পন্ন হবে ইত্যাদি বোঝায়। এক্ষেত্রে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সবসময় আমরা ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ইউজ করব। ফিউচার পারফেক্ট টেন্স কি? উইল হ্যাভ প্লাস V3। কি বলতো? উইল হ্যাভ প্লাস V3। আচ্ছা, একটা ব্যাপার দেখো যে ফর ফিউচার ইন্ডিকেটিভ ওয়ার্ডস লাইক বাই দিস টাইম, অমুক সময়ের মধ্যে, বাই মর্নিং সকালের মধ্যে, বাই সানডে রোববারের মধ্যে, বা বাই নেক্সট মান্থ আগামী মাসের মধ্যে, এরকম যদি থাকে তাহলে ভার্ব হবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন দে উইল হ্যাভ রিচড বাই দিস টাইম, মানে এই সময়ের মধ্যে একটা সময়, ফিউচার টাইম ফ্রেমে একটা সময় বেঁধে দিচ্ছে, এই সময়ের মধ্যে দি উইল হ্যাভ রিচড, এই দেখো উইল হ্যাভ বসছে, তারপর রিচটা কি হয়ে গেছে? V3 হয়ে গেছে। অর্থাৎ ফিউচার ইন্ডিকেটিভ যেসব ওয়ার্ড বাই দিয়ে শুরু হয় সেসবের পূর্বে সবসময় কি বোঝায়? কি বসে? পাস্ট পারফেক্ট টেন্স বসে, কারণ এটা ভবিষ্যতে সম্পন্ন হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, পরিপাটি রূপে সুচারুরূপে এমন একটা কাজকে বোঝায়। তারপর আরো একটা ফিউচারের রুলস আসে, এটা হচ্ছে যে যদি ফিউচার ইন্ডিকেটিভ ওয়ার্ডস থাকে বাই ছাড়া, শুধু বেয়ার ওয়ার্ডস থাকে, যেমন হচ্ছে টুমোরো, নেক্সট ইয়ার, কামিং মান্থ ইত্যাদি যদি থাকে, বা নেক্সট মান্থ, নেক্সট উইক, দ্য ডে আফটার টুমোরো, দ্য ফলোয়িং ডে, এগুলো যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করব, অর্থাৎ উইল বা শেল প্লাস ভার্ব ওয়ান। কি বলতো? উইল বা শেল প্লাস ভার্ব ওয়ান। তবে শেলটা হচ্ছে উই এর সঙ্গে বেশি বসে, হ্যাঁ, বা আই এর সঙ্গে। শেল হচ্ছে অন্য ক্ষেত্রে কম বসে, উইলটাই বেশি ব্যবহৃত হয়। শেলের কিছু এক্সেপশনাল ইউজেস আছে যা আমার জানা এখন দরকার নেই। তো আমরা কি দেখলাম? ফিউচার ইন্ডিকেটিভ ওয়ার্ডস যেমন হচ্ছে টুমোরো, নেক্সট ইয়ার, কামিং মান্থ ইত্যাদির পরে হচ্ছে সবসময় যদি এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেন্টেন্সটা সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে, মানে উইল বা শেলের পরে V1 বসবে। যেমন আই উইল লিভ ফর কলকাতা টুমোরো, মানে কালকে, কবে আমি কলকাতার জন্য যাব? কালকে আমি কলকাতার জন্য ত্যাগ করব, মানে ঢাকা ত্যাগ করব, বা হচ্ছে রওনা দিব। লিভ ফর মানে রওনা দেওয়া, লিভ ফর সাম প্লেস মানে কোনো জায়গার জন্য রওনা দেওয়া। আই উইল লিভ ফর কলকাতা টুমোরো, অর্থাৎ উইল লিভ কেন? উইল প্লাস ভার্ব ওয়ান আসছে, ফিউচার ইনডিফিনিট হয়েছে, কারণ হচ্ছে টুমোরো এই ওয়ার্ডটা আছে তাই। এখন দুইটা ভার্বের ক্ষেত্রে কি বসে? কখনো যদি দুইটা ভার্ব সঙ্গে থাকে একসঙ্গে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ভার্বটা আইএনজি বসে, দ্বিতীয় ভার্বটা কি বসে? আইএনজি বসে। যেমন ধরো ইফ এ সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে, একটা সিম্পল সেন্টেন্স তো কখনো হচ্ছে উইদাউট এক্সেপশনস এবং উইদাউট সাম কন্ডিশনস, দুইটা হচ্ছে ফাইনিট ভার্ব হচ্ছে
বহন করতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে একটা নন ফাইনাইট বানাইতে হয়, অর্থাৎ জিরান বা পার্টিসিপেলে রূপান্তর করতে হয়। তো ডিপ আলোচনা চলে গেলাম আমরা যদি মানে হালকার উপর ঝাপসা বুঝি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি কখনো দুইটা ভার্ব থাকে তাহলে সেকেন্ড ভার্ব সবসময় আইএনজি বসবে, আইএনজি অর টু বিফোর ইট, অথবা টু বসবে, আইএনজি বসবে অথবা টু বসবে, অথবা এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। অর্থাৎ এটা কোনো মতেই ফাইনাইট রাখা যাবে না, এটা হচ্ছে চেঞ্জ করে ফেলতে হবে নন ফাইনাইটে। আচ্ছা যাই হোক, যেমন দেখো আই স হিম রানিং, আমি তাকে দৌড়াতে দেখছিলাম, এই জায়গায় কি বসতে পারে? আই স হিম টু রান অথবা আই স হিম র্যান, কিন্তু কখনোই কিন্তু অন্য কিছু বসবে না। অর্থাৎ তিনটা স্পেসিফিক ব্যাপার আমরা পাইলাম যে সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে সেক্ষেত্রে হয় সেকেন্ড ভার্বটা আইএনজি হবে, না হয় টু প্লাস ভার্ব ওয়ান হবে, না হয় তার সঙ্গে কি বসবে, সেটা হচ্ছে রূপান্তরিত হবে V3 বা পাস্ট পার্টিসিপল। ওকে, তারপর কিছু মোডাল ভার্ব থাকে, যে মোডাল ভার্বগুলো হচ্ছে আমাদের মোডাল ভার্বের পরে যেমন শেল, উইল, ক্যান ইত্যাদির পরে সবসময় ভার্বের কি বসে? বেস ফর্মটা বসে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ বসে, মানে টুটা উজ্জ্বল থাকে কিন্তু ইনফিনিটিভের কাজ করে, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। একটু এক্সট্রা নলেজ আমরা গেইন করে রাখলাম। তো ইফ এ সেন্টেন্স কন্টেইনস হ্যাড রেদার, মানে বরং, হ্যাড বেটার, উড রেদার, লেট, তারপর ডেয়ার, মাস্ট, নিড, মাস্ট এবং নিড আলাদা এখানে থাকবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সবসময় হচ্ছে কি বসে? ভার্ব ইজ ইন প্রেজেন্ট ফর্ম। ইফ দেয়ার ইজ টু বিফোর দ্যাট ভার্ব, দ্যাট টু উইল বি অমিটেড, মানে বেয়ার ইনফিনিটিভের কথা যা আমরা বললাম, টু হিম ইনফিনিটিভ। যেমন ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস, তুমি বরং ক্লাসে যাও, মানে অপশন বোঝাচ্ছে যে, বা হচ্ছে ইউ আই উড রাদার স্টার্ভ দেন বেগ, মানে ভিক্ষাবৃত্তি করার চাইতে বা চেয়ে খাওয়ার চাইতে আমি বরঞ্চ কি উপাস থাকবো। আই উড রাদার স্টার্ভ দেন বেগ, or then take recourse to in illegal means, বা অসৎ কোনো পন্থা অবলম্বন করার চাইতে আমি না খেয়ে থাকবো ইত্যাদি। আচ্ছা, এরপর আরো একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে ইট ইজ টাইম। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এইসব ওয়ার্ডগুলোর পরে সবসময় হচ্ছে ভার্বের কি বসে? পাস্ট ফর্ম, অর্থাৎ V2 বসে। কিছু কিছু শব্দ ইট ইজ হাই টাইম মানে হচ্ছে কি সময় অলরেডি চলে গেছে, অনেক সময় হয়ে গেছে। ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পরে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। যেমন ইট ইজ হাই টাইম উই ডিড, ডু, ডিড, ডান, অর্থাৎ V2 হচ্ছে ডিড, উই ডিড দ্য ওয়ার্ক, এখনই উপযুক্ত সময় যে আমরা কাজটা করে ফেলি। ইট ইজ হাই টাইম উই স্পোক আউট এগেইনস্ট করাপশন, এখনই উপযুক্ত সময় যে আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই, গলা উঁচিয়ে ধরি বা হচ্ছে প্রতিরোধ গড়ে তুলি, যাই বলো। তাহলে হাই টাইমের রুলটা আমরা দেখলাম। এরপর কি আসে? দো অ্যাজ ইফ, মানে যেন। এক্ষেত্রে ওই সেম সিন্সের রুলসটাই, আগে যদি ভার্ব 1 থাকে তাহলে পরে হচ্ছে ভার্ব 2 বসবে, আগে ভার্ব 2 থাকলে পরে হচ্ছে ভার্ব 3 বসবে। যেমন হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ কিং, সে এমন ব্যবহার করে যেন সে একজন রাজা। এখন ওয়ার কেন বসছে, ওয়াজ কেন বসে নেই? কারণ এটা হচ্ছে ইললজিক্যাল একটা সেন্টেন্স, সে তো আসলে রাজা না, সে ভাব দেখায় যে সে এমন রাজা, সে পার্ট নেয় যে সে এমন। অথবা হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সবকিছু হচ্ছে কি জানে। আচ্ছা, এছাড়া উইশও বসতে পারে, অ্যাজ ইফ, অ্যাজ দো, মানে যেন, উইশ ইত্যাদির পরে টু বি ভার্ব ওয়ার হয়ে যায়। যেমন আই উইশ আই ওয়ার এ বাটারফ্লাই, বললে আমাদের আই উইশ বাংলাটা এক্স্যাক্টলি কি করে? যেমন আমি আকাঙ্ক্ষা করি, আমি বাঞ্ছা করি, হ্যাঁ, যে আই ওয়ার এ বাটারফ্লাই, এই যে সাবজেক্ট আই উইশ প্লাস সাবজেক্ট বসছে এখানে, তারপর কি বসছে? V2 বসছে, তারপর এ বাটারফ্লাই। কেন এখানে ওয়ার বসলো? সেখানে আই এর জায়গায় যদি হিও হইতো, হি উইশড দ্যাট হি ওয়ার এ বাটারফ্লাই। কেন এখানে ওয়ার বসে? এখানে ইউজুয়ালি সব ক্ষেত্রে ওয়ার বসে, উইশের ক্ষেত্রে, কারণ এখানে মূলত উল্টাপাল্টা মানে ইললজিক্যাল কিছু চিন্তা ভাবনা। যেমন আমি তো কখনো বাটারফ্লাই হতে পারবো না বা রাজা হতে পারবো না, বাট আমি এজিউম করতেছি বা আমি স্বপ্ন দেখতেছি, আই এম ড্রিমিং অফ ইট। ঠিক আছে, অ্যাজ দো অ্যাজ ইফ এর রুলসটা কিন্তু আমরা আগে দেখে ফেলছি, যে অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশে যদি V1 থাকে পরে হবে V2, প্রথমে যদি V2 থাকে তাহলে পরে হবে কি V3। এখানে জাস্ট উদাহরণটা দেখিয়ে আমরা পার পেয়ে যাব। এটা হচ্ছে হি স্পিক্স, সে এমনভাবে কথা বলে, অ্যাজ দো সে এমনভাবে কথা বলে, এখানে কি আছে V1, তাহলে পরের অংশে কি হবে? V2 হবে। অ্যাজ দো হি নিউ এভরিথিং, এখানে কি V2 বসছে, দেখছো? তাহলে এখানে যদি V2 থাকতো, যেমন হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, সেক্ষেত্রে এমন হইতো। অর্থাৎ
ভার্ব 1 এর ক্ষেত্রে একটা, ভার্ব 2 এর ক্ষেত্রে একটা, প্লাস হচ্ছে অ্যাজ দো বা অ্যাজ ইফ বা অ্যাজ দো, প্লাস হচ্ছে ভার্ব 1 থাকলে বলবে ভার্ব 2, আর ভার্ব 2 যদি শুরুতে থাকে তাহলে সেম অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, প্লাস হচ্ছে কি V3। ওকে, এই যে সহজ রুলটা, সরল রুলটা লিখে নিলেই তোমরা হচ্ছে কি এই কঠিন একটা রুলস, কঠিন একটা ক্যাচাল হচ্ছে তোমরা ইজিলি সলভ করতে পারবা। তারপর মোডাল অক্সিলারি পরে হচ্ছে ভার্ব 1 বসে আমরা সবাই জানি, যেমন হচ্ছে শুড, ক্যান, কুড, উইল, মাইট, ought to, নিড, মাস্ট ইত্যাদি বলে সবসময় ভার্ব 1 বসে। যেমন এখানে কি দিয়েছে, ওয়ান শুড নট ওয়েস্ট টাইম, কিন্তু ওয়েস্টেডও বলে নাই, ওয়েস্টিংও বলে নাই, কিছু বলে নাই, একদম বেয়ার ইনফিনিটিভ। মোডাল ভার্বের পরে সবসময় কি বসে, বেয়ার ইনফিনিটিভ বসে। বেয়ার ইনফিনিটিভ মানে টু থাকে না, কিন্তু আসলে তাহা ইনফিনিটিভের মতোই ব্যবহার করে। ওকে, এবং কিছু ভার্ব আছে মানে বি ভার্ব যেগুলো বলি আমরা, এম ইজ আর, ওয়াজ ওয়্যার। এম ইজ আর, ওয়াজ ওয়্যার এর সঙ্গে টেক্স আইএনজি ইন্ডিকেটিভ ইনঅ্যাক্টিভ ফর্ম, বাট ইট উইল বি ইন দ্য পাস্ট পার্টিসিপল ইন প্যাসিভ ফর্ম। আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিভ আর প্যাসিভের এখানে মানে ক্যাচালটা হচ্ছে মূলত অ্যাক্টিভের ক্ষেত্রে এম ইজ আর, ওয়াজ ওয়্যার এর পরে আইএনজি বসে এবং সেটা প্যাসিভে হচ্ছে কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল হয়ে যায়। যেমন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটা করতেছে। আমরা বললাম যে তাকে ডেকো না, সে কাজটা করতেছে, বা তাকে একটু পরে ডাকো, সে কাজটা করতেছে। এটা কিন্তু অ্যাক্টিভে আছে, হি সাবজেক্ট কাজ করতেছে। কিন্তু এবার যদি উল্টায় দিই যে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম, দেখছো এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল হয়ে গেল, ডান বাই হিম। অর্থাৎ এম ইজ আর, ওয়াজ ওয়্যার এর সঙ্গে ইনঅ্যাক্টিভ আইএনজি বসে ইউজুয়ালি অ্যাক্টিভ ফর্মে, মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ভুলে, এটা আসলে হবে ইনঅ্যাক্টিভ ফর্ম, মানে অ্যাক্টিভ ফর্মে, ইনঅ্যাক্টিভ ফর্মে না। অ্যাক্টিভ ফর্মে হচ্ছে আইএনজি বসবে, প্যাসিভ ফর্মে V3 হয়ে যাবে। যেমন অ্যাক্টিভ ফর্মে হি সাবজেক্টে যখন কাজ করতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, আবার দ্য ওয়ার্কটা যখন তার দ্বারা সম্পাদিত হচ্ছে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসতেছে, তখন হচ্ছে কি বিইং প্লাস V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। এটা আমরা অ্যাক্টিভ প্যাসিভ পড়বার সময় আরো ভালোভাবে হয়তো বুঝতে পারবো। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বটা কি? পজিটিভ ভার্ব মানে হচ্ছে এই ভার্বটাই হচ্ছে মূলত একজন আরেকজনকে দিয়ে কোনো কিছু করায় না, যেমন বা করে। যেমন দ্য মাদার ফিডস দ্য চাইল্ড, মা হচ্ছে ছেলেকে খাওয়ায়। আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা কি সম্পূর্ণ পেয়ে গেছি। আই গট মাই কম্পিউটার রিপেয়ার্ড, আমি আমার কম্পিউটারটা কি সারাইছি, কারো ধারা অন্য একজন করতেছে, কিন্তু গটটা কি আমি পাইতেছি, বা মা করেছে কাজটা কিন্তু খাইতেছি কিন্তু আরেকজন। ঠিক আছে, আচ্ছা, ইফ হ্যাভ হ্যাজ হ্যাড গট এটসেট্রা to work as a causative verb in a sentence, then the verb after them will be past participle। অর্থাৎ পজিটিভ ভার্বের পরে হচ্ছে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। যেমন দ্য মাদার ফেড দ্য চাইল্ড, অর্থাৎ মা হচ্ছে সন্তানকে খাওয়ায়, বা আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা কি সম্পূর্ণ পাইছি, কার দ্বারা, বাই রহিম, করিম, জব্বার ইত্যাদি। বা হচ্ছে আই গট মাই কার রিপেয়ার্ড, বাই হুম, বাই মেকানিক। অথবা আই গট মাই রুম ওয়াশড, বাই হুম, বাই মেড সার্ভেন্ট, অথবা বাই মাই মাদার, অথবা ইত্যাদি ইত্যাদি। আই গট দ্য লেকচার শিট প্রিপেয়ার্ড, বাই হুম, বাই ফোকাস অ্যাডমিশন কেয়ার বা ফোকাস একাডেমিক কেয়ার, তাই না? তো এখানে মূলত পজিটিভ ভার্ব বোঝায় যে নিজে কাজটা করে না, আরেকজন হচ্ছে কাজটা কি সম্পূর্ণ করে দেয়। ঠিক আছে, after phrases such as get used to, without, cannot help, past, could not help, cannot help আর could not help মানে বোঝায় না করে পারে না। ঠিক আছে, with a view to বা with a view towards, বা মানে with a view to মানে কোনো কিছু উদ্দেশ্য নিয়ে করা, আর look forward to মানে অধীর আগ্রহে অপেক্ষা করা। would you mind মানে এটা হচ্ছে একটা কাইন্ড জেস্টার, প্লিজের মতো, যে তুমি কি রাগ করবে। তারপর হচ্ছে ইত্যাদি যদি বসে, দেন given verb takes ing form, মানে কিছু কিছু শব্দ আছে যেমন get used to, without, cannot help, could not help, would you mind, with a view to, look forward to ইত্যাদি যদি বসে, সেক্ষেত্রে ভার্বের পরে আইএনজি বসে। যেমন আই ওয়েন্ট টু চিটাগং উইথ এ ভিউ টু অ্যাটেন্ড দ্য ওয়েডিং। এই যে এখানে কিন্তু ভুল আছে, আই ওয়েন্ট টু চিটাগং, আমি চট্টগ্রামে গেছিলাম, উইথ এ ভিউ টু কোন উদ্দেশ্য নিয়ে, অ্যাটেন্ড দ্য ওয়েডিং না, অ্যাটেন্ডিং দ্য ওয়েডিং। তাহলে এখানে কি
ভুল আছে, অ্যাটেন্ডিং দ্য ওয়েডিং। এই ভুলটা ইচ্ছাকৃতই রাখা হয়েছে যে তোমরা একটু ব্রেইন স্টর্ম করতে পারো। যারা আমার আগে ভুলটা ধরতে পারছো তারা হচ্ছে কি আগে আসছো নিঃসন্দেহে। তো এইসব শব্দগুলোর উপরে গেট ইউজ টু অভ্যস্ত হয়ে পড়া, উইদাউট ব্যতিরেকে বা ছাড়াই, ক্যানট হেল্প, কুড নট হেল্প, না করে পারি না, পাস্ট, তারপর হচ্ছে কুড নট হেল্প, উইথ এ ভিউ টু মানে হচ্ছে বা উইথ এ ভিউ টুয়ার্ডস মানে লক্ষ্য নিয়ে, লুক ফরওয়ার্ড টু অধীর আগ্রহে অপেক্ষা করা, উইথ ইউ মাইন্ড তুমি কি রাগ করবে ইত্যাদির পরে সবসময় কি আইএনজি ফর্ম বসে। ঠিক আছে, দেয়ার। বাক্যের শুরুতে দেয়ার হলে, বাক্যের শুরুতে যদি দেয়ার বসে, ইফ দেয়ার ইজ এ সিঙ্গুলার নাম্বার দ্য ভার্ব উইল বি সিঙ্গুলার। যদি এরপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কয়টা স্কুল আছে? একটা, স্কুল। আবার দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কয়টা স্কুল আছে? দুইটা। মানে দেয়ার আর ভার্বের পরে যে অংশটা থাকবে, মানে ভার্বটা নির্ধারিত হবে, ভার্বের পরে যেই নাউনটা, সেই নাউনটা সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, প্লুরাল হলে ভার্বও কি প্লুরাল হবে। অর্থাৎ নাউন এবং ভার্ব একটা কমপ্লিট এবং অর্ডারলি একটা এগ্রিমেন্ট বা হচ্ছে একটা চুক্তিপত্রের মাঝখানে থাকবে। ওকে, ভেরি গুড। আর কাছে লেস্ট, লেস্ট মানে কি? লেস্ট মানে বোঝায় নইলে আশঙ্কা থাকে যে, যেমন ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, ভালো মতো পরিশ্রম করো, বা স্টাডি হার্ড, ভালো মতো পড়াশোনা করো, কঠোর পড়াশোনা করো, তাহলে নইলে আশঙ্কা থাকে যে তুমি পরীক্ষায় কি ফেল করবা। এক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে এমন, মাইট অথবা শুড বসে পরের অংশে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব ওয়ান। He worked hard lest he might miss the deadline. I worked fast, fastly না কিন্তু ফার্স্টের অ্যাডভার্ব ফর্মও ফাস্ট, অ্যাডভার্ব ফর্ম মানে হচ্ছে দ্রুত গতিতে, অ্যাডভার্ব ফর্মে বোঝায়। ফার্স্টের অ্যাডজেক্টিভ ফর্ম যেটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন ব্যক্তি, ফাস্ট ম্যান, সেটাও হচ্ছে ফাস্ট। আবার ফাস্টের ভার্ব ফর্ম আই ফাস্ট ইন রামাদান মানে রোজা রাখা, সেটাও ফাস্ট। বুঝতে পারছো? আবার ফাস্ট মানে গতি, যেমন উসাইন বোল্ট মেড এ বা ক্রিয়েটেড এ নিউ ডেফিনিশন অফ ফাস্ট। এটা তোমরা হচ্ছে কি বলে যে লেজার বা হচ্ছে তোমাদের যে পাস টাইম নিয়ে যে কাজটা যে ইউনিটটা আছে সেখানে পাবা। এই ফাস্ট মানে কি? নাউন, মানে ফাস্ট সব ফর্মে হচ্ছে নাউন, সরি সব ফর্মে হচ্ছে ফাস্ট, নাউনে হোক, অ্যাডভার্বে হোক, অ্যাডজেক্টিভে হোক, যেখানেই হোক। বুঝতে পারলা? যেমন হি ওয়ার্কড হার্ড লেস্ট হি মাইট মিস দ্য ট্রেন, আই ওয়ার্কড ফাস্ট লেস্ট আই শুড মিস দ্য ট্রেন, আই ওয়ার্কড প্যাশনেটলি, আমি হচ্ছে কি একদম হৃদয় চিতিয়ে, বুক চিতিয়ে কাজটা করছি খুব আন্তরিকতার সঙ্গে, লেস্ট আই শুড মিস দ্য ডেডলাইন বা আই মাইট মিস দ্য ডেডলাইন, মানে নাইলে দেখা যাবে যে ডেডলাইন চলে যাবে, সীমারেখা চলে যাবে সময়ের, বাট কাজটা সম্পূর্ণ হবে না। আচ্ছা, তারপর ওয়াইলের রুলসটা আমরা একবার দেখছি যে ওয়াইল এর পরে ডাইরেক্ট ভার্ব আসলে আইএনজি হয়, আর ওয়াইল এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। যেমন ওয়াইল ওয়াকিং এট দ্য স্টেশন আই মেট হিম, পরের অংশটা কিন্তু ভি টু হয়। যেমন স্টেশনে হাঁটার সময় আমি তাকে দেখেছিলাম। আবার ওয়াইল আই ওয়াজ ওয়াকিং যদি আই চলে আসে মানে সাবজেক্ট চলে আসে, এখানে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। এটা আসলে একটা হচ্ছে কন্ট্রাক্টেড ক্লজ বলে এটাকে, সংক্ষেপিত ক্লজ। ঠিক আছে, আইটা বাদ দিয়ে সংক্ষেপিত করা হয়েছে ক্লজটাকে। এখন ক্লজ কি, তারপর ফ্রেজ কি, এগুলো জানার সময় হয়তো এখন তোমাদের আসে নাই, তোমরা যখন ইন্টারে উঠবে তখন এই প্যারাগুলো খাবে, আপাতত এটা না খাও। যা বলতেছি যে ওয়াইলের পরে ডাইরেক্ট যদি ভার্ব আসে আইএনজি, যেমন ওয়াইল ওয়াকিং এট দ্য স্টেশন আই মেট হিম। আবার যদি সেন্টেন্সের শুরুতে ওয়াইলের পরে হচ্ছে একটা সাবজেক্ট চলে আসে, সেখানে পাস্ট কন্টিনিউয়াস হয়, যেমন ওয়াইল আই ওয়াজ ওয়াকিং এট দ্য স্টেশন আই মেট হিম। ওকে, দেখা হয়েছে আগে একবার। আচ্ছা, তবে উড দ্যাট মানে হচ্ছে মনে রয়েছে কিছু উল্টাপাল্টা আকাঙ্ক্ষা থাকে না, যেমন আমি রাজা হইতাম, আমার যদি একটা আইফোন থাকতো, ইত্যাদি ইত্যাদি, ওই ক্ষেত্রে হচ্ছে উড দ্যাট বসে। যেমন উড দ্যাট আই কুড সি এ লায়ন, এমন হতো যদি, যেটা গান আছে না, এমন যদি হতো আমি পাখির মতো, জীবনে তো পাখি হতে পারবো না, আমরা পারবো? অবশ্য অনেকে আদর করে অনেকে পাখি রাখে, ওই কথা না বললাম, ওই প্রসঙ্গে না গেলাম। আচ্ছা, ফর সেন্টেন্সেস স্টার্টিং উইথ উড দ্যাট there comes a could after the subject and verb is in present form, অর্থাৎ would that plus subject plus could plus verb one plus extension মানে হাবি জাবি যা অতিরিক্ত। যেমন would that এমন যদি হতো, I subject, could modal verb, see v1 a lion, এমন যদি হতো আমি একটা সিংহ দেখতে পেতাম।
বা এ টাইগার, একটা বাঘ দেখতে পেতাম। টু বি এবং হ্যাভিং এর পরে V3 বসে, এটাও আমরা আগে বলছি, যেমন দ্য গেম ইজ ইয়েট টু বি প্লেড। এইসব রুলস কেন বারবার দেওয়া হচ্ছে, একাধিকবার কেন একটা রুলস এসে পড়ছে? এটা হচ্ছে উদাহরণের দিক দিয়ে একটা রুলস হচ্ছে নানা রকমের ব্যতিক্রম হয়। যেমন ফার্স্টের উদাহরণ দিলাম, ফার্স্ট মানে রোজা রাখাও বোঝায়, গতিও বোঝায়, গতি সম্পন্ন বোঝায়, আবার গতি দ্রুত গতিও বোঝায়। তো শুধু একটা রুলসেরও নানা রকম ইমপ্লিকেশনস আছে। যেমন টু বি হ্যাভিং এর পরে V3 বসে আমরা জানি, যেমন দ্য গেম ইজ ইয়েট টু বি প্লেড, গেমটাকে এখনো খেলা বাকি। এই যে ইয়েট অ্যাডভার্ব টু বি আর ইজ এর মাঝখানে বসে পড়ছে। ওই যে বললাম ভার্বদের মাঝখানে সবসময় অ্যাডভার্ব কি একটা জায়গা করে নিতে চায়, খুঁজে গরম খুঁজে বিড়ালের মতো। আচ্ছা, 28 নম্বর রুলসে কি বলতেছে, এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট। একটু আগে যা বললাম একটা চুক্তি হইতে হবে, চুক্তি না হইলে খেলবে না, অব্য দিয়ে দিবে খেলা থেকে। তেমনি এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট রিগার্ডলেস অফ দ্য ভার্ব কামিং আফটার অর বিফোর দ্য সাবজেক্ট। সাবজেক্টের সঙ্গে ভার্বের হচ্ছে একটা এগ্রিমেন্ট আসতে হয়, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে, এটা আমরা পরে দেখব। তবে মেইন ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। যেমন এট দ্য এন্ড অফ দ্য রোড ইজ দ্য সেক্রেটারিস অফিস, সেক্রেটারি অফিস ইজ, এটা সিঙ্গুলার। মাল্টিপল সাবজেক্ট থাকতে পারে, কোনো জায়গায় একাধিক সাবজেক্ট থাকতে পারে, যেমন এন্ড বা দেন, এন্ড অথবা এলং উইথ ইত্যাদি দিয়ে হয়, ঠিক আছে। যেমন দ্য ভার্ব টেক্স দ্য প্লুরাল ফর্ম, যদি এন্ড দিয়ে একাধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল ফর্ম হয়। যেমন শি অ্যান্ড মাহির আর ফ্রেন্ডস, এখানে দুজনের কথা বলা হয়েছে, তাই হচ্ছে কি প্লুরাল বসছে, ঠিক আছে। আচ্ছা, আমরা মনে লাস্ট দিকে চলে আসছি আমরা একদম। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কি রুল নাম্বার 30 হচ্ছে এভরি ইচ ওয়ান, আফটার এভরি ইচ ওয়ান দ্য ভার্ব ইজ ইন সিঙ্গুলার ফর্ম। এভরি ইচ ওয়ান যদি থাকে কোথাও, যেমন এভরি স্টুডেন্ট, ইচ স্টুডেন্ট, বা হচ্ছে এভরি প্যারেন্টস, যাই থাকুক এরপর ভার্ব সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। যেমন ওয়ান অফ দ্য ম্যানেজার্স ইজ ইল টুডে। এখন এইটা সমাধান করার সহজ উপায়টা কি, প্রিপজিশনের আগে যে অংশটা বসে তাই হচ্ছে কি সাবজেক্ট হয়, ওয়ান তো সিঙ্গুলার, তাই ভার্বটাও কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, বুঝতে পারছো। অথবা এভরি স্টুডেন্ট হ্যাজ এ কার, প্রত্যেকটা স্টুডেন্টের একটা গাড়ি আছে। অথবা ইচ স্টুডেন্ট হ্যাজ এ পেন, অথবা প্রত্যেক স্টুডেন্টের একটা কি আছে, কলম আছে, পেন আছে। সিঙ্গুলার ইন মিনিং বাট প্লুরাল ইন ফর্ম, সাবজেক্ট দ্যাট আর সিঙ্গুলার ইন মিনিং বাট প্লুরাল ইন ফর্ম সাচ এস পোয়েট্রি, নিউজ, পলিটিক্স, ইনফরমেশন, ইকোনমিক্স, সিনারি, অ্যাডভাইস, ফার্নিচার, ওয়েজেস এটসেট্রা হ্যাভ সিঙ্গুলার ভার্বস। কিছু কিছু ভার্ব নাউনকে দেখতে মনে হয় এগুলো বুঝি প্লুরাল, যেমন নিউজ, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, তারপর হচ্ছে ইকোনমিক্স, মানে সাবজেক্টের নামগুলো যেটা ইকোনমিক্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলো দেখে কি মনে হয় এগুলো বুঝি প্লুরাল, কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার, আর এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার বসে। যেমন দ্য নিউজ ইজ স্প্রেডিং ফাস্ট, সংবাদটা কি দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। এখানে ফার্স্টটা কিন্তু অ্যাডভার্ব, ফার্স্টের সঙ্গে জীবনেও লি বসে না, লি বসানো মানে কি জয় বাংলা। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি, ইফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস স্টার্ট উইথ হু, হুইচ, হোয়াট এটসেট্রা দেন দেয়ার কামস অ্যান অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স এন্ড পারসন। অর্থাৎ যদি ওয়্যার, হুইচ, হু, হোয়াট ইত্যাদি দিয়ে একটি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য বসে, তাহলে মেইন ভার্বটার আগে এবং প্রোনাউনটার মাঝখানে একটা হচ্ছে কি বসে, অক্সিলারি ভার্ব বসে। যেমন ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। অর্থাৎ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার, যেখানে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টটা বসে, এখানে যে প্রোনাউন ইউটা আছে, এবং পরে হচ্ছে মেইন ভার্বটা বসে, ঠিক আছে। আনকাউন্টেবল নাউন্স, দেয়ার আর ইন দ্য কেসেস অফ আনকাউন্টেবল নাউন্স সাচ এজ অক্সিজেন, ওয়াটার, এয়ার, দ্য ভার্ব টেক্স এ সিঙ্গুলার ফর্ম। মানে কিছু নাউন আছে যা গণা যায় না, যেমন হচ্ছে এয়ার, অক্সিজেন, তারপর হচ্ছে মিল্ক, ওয়াটার, এগুলো হচ্ছে গণনা করা যায় না, তাই এগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি। এদের মাঝখানে কারো কারো ওজন আছে কিন্তু গণা যায় না, যেমন পানির ওজন আছে কিন্তু পানি কি গণা যায়? আমরা কেউ বলি যে এই আমাকে 5টা পানি দিও। অথবা হচ্ছে মাংস, আমরা কেউ বলি যে এই আমাকে 3টা গরু দিও, আমরা বলি কি 2 কেজি গরু, 3 কেজি গরু ইত্যাদি বলি। তো এইসব ক্ষেত্রে হচ্ছে অথবা মাটন, খাসির মাংস, তো এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজুয়ালি সিঙ্গুলার ভার্ব ইউজ করি, ইউজুয়ালি অলমোস্ট অলওয়েজ ইউজ করি।
ব্যতিক্রম আছে, তবে তা তোমাদের লাগবে না। মিল্ক ইজ হোয়াইট, দুধ কি সাদা। ওকে, আমরা হচ্ছে দীর্ঘ একটা ক্লাস শেষ করলাম। কিছু ইম্পর্টেন্ট রুলস, কিছু রুলস আমরা বেসিকের উপর ডিপেন্ড করে পড়ে গেছি, কিছু রুলস হচ্ছে আমরা একদম ভেঙে ভেঙে রুলসগুলো আয়ত্ত করার চেষ্টা করছি উইথ সংক্ষিপ্ত কিছু বুলেট নোটস। তো আশা করি এই টপিকটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন বাকিটা ডিপেন্ড করে তোমরা এই ক্লাসটা আবার দেখে সুন্দর মতো নোট করতেছো কিনা, অ্যান্ড টেস্ট পেপার থেকে বিগত সালের কোয়েশ্চেনগুলো সলভ করতেছো কিনা এবং টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতেছো কিনা, তার উপর ডিপেন্ড করে তোমরা কতটুকু ফ্লুয়েন্টলি এটার অ্যান্সার করতে পারবে। শুধু একটা ক্লাস অথবা একটা নোট দিয়ে কখনোই হচ্ছে কোনো গ্রামারের সাবজেক্টে বা ম্যাথে কখনো হচ্ছে প্রফিসিয়েন্সি আনা যায় না। সেটা আসে একটা জিনিসের মাধ্যমে, এটা হচ্ছে নিরন্তর একটা হচ্ছে এক্সারসাইজ, রুটিনটা একটা এক্সারসাইজের মধ্যে যাওয়ার মাধ্যমে। তো আশা করি তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করবে। তোমার জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।